ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই নওয়াজ। আজকে আমরা ফার্স্ট ইয়ার ভৌত রসায়নের 6 নাম্বার চ্যাপ্টারের 2 নাম্বার পার্ট নিয়ে কথা বলবো। আমরা এর আগের পার্টে দেখেছিলাম পিএইচ বাফার সংক্রান্ত বেশ কিছু টপিকস ন্যাশনাল ইউনিভার্সিটি যেগুলো দিয়েছিল তার ভিত্তিতে আমরা প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা পিএইচ বাফার থেকে সর্বপ্রথম যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অসল্টের লঘুকরণ সূত্র। এই টপিকস থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি তোমাদের বারবার প্রশ্ন রিপিট করে, ঠিক আছে? তো এটা ভালো করে একটু বুঝতে হবে। দেখো, প্রথম কথা হচ্ছে যে অচলের লঘুকরণ সূত্রটি বিবৃতি বা ব্যাখ্যা আকারেও পড়তে পারে, আবার এর সীমাবদ্ধতাগুলো, প্রযোজ্যতাগুলো এগুলো কিন্তু আলাদা করে আসতে পারে, ঠিক আছে? কিংবা বলতে পারে অচলের লঘুকরণ সূত্রটি প্রতিপাদন করো। তো অসল্টের লঘুকরণ সূত্র জানতে গেলে আমাদের বিয়োজন মাত্রা সম্পর্কে কিছুটা আইডিয়া থাকতে হবে। বিয়োজন মাত্রা হচ্ছে তোমার একটা দ্রবণে উপস্থিত অম্ল বা ক্ষারের মোল সংখ্যার যে ভগ্নাংশটা বিয়োজিত অবস্থায় থাকে তাকে ওই অম্ল বা ক্ষারকের বিয়োজন মাত্রা বলে। আমি যদি এটাকে একটা শর্টকাটে প্রকাশ করতে চাই তাহলে অম্ল বা ক্ষারক যে কারোর বিয়োজন মাত্রা ইকুয়াল টু এই অম্ল বা ক্ষারকটা কতটুকু বিয়োজিত হচ্ছে সেই মোল সংখ্যা ভাগ অম্ল বা ক্ষারকের মোট মোল সংখ্যা, ঠিক আছে? মানে অম্ল বা ক্ষারক কারোর বিয়োজন মাত্রা ইকুয়াল টু বিয়োজিত অম্ল বা ক্ষারকের মোল সংখ্যা ভাগ দ্রবীভূত অম্ল বা ক্ষারকের মোট মোল সংখ্যা। তার মানে অম্ল বা ক্ষারক কারোর বিয়োজন মাত্রা হিসাব করতে গেলে এই অম্ল বা ক্ষারক কে কতটুকু বিয়োজিত হয়েছে তার মোল সংখ্যাকে কি দিয়ে ভাগ করতে হবে? দ্রবীভূত অম্ল ক্ষারকের মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? অসল্টের লঘুকরণ সূত্র কি বলছে দেখো। বিজ্ঞানী অসর সর্বপ্রথম দেখান যে লঘু দ্রবণ বুঝো, খুবই পাতলা দ্রবণ, লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে কি? যারা খুবই কম তড়িৎ পরিবহন করে, হ্যাঁ, এইরকম মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, যেমন মৃদু অম্ল, মৃদু ক্ষারক, এদের বিয়োজন মাত্রা ওই অম্ল ক্ষারকের দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটাই হচ্ছে অসল্টের লঘুকরণ সূত্র। তা আমরা যদি এই বিয়োজন মাত্রাটাকে আলফা দিয়ে প্রকাশ করি তাহলে কি বলছে যে লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা মানে আলফা ওই অম্ল ক্ষারকের দ্রবণের ঘনমাত্রার, মানে ঘনমাত্রাকে সি দিয়ে প্রকাশ করলাম, বর্গমূলের, এই যে রুট ওভার সি, ব্যস্তানুপাতিক বলেছে না, তাই অন বাই রুট ওভার সি হবে, ঠিক আছে? ব্যস্তানুপাতিক কথার অর্থ কি? অন ভাগ ওই অংশটা। তো এখানে স্পষ্টই বলছে যে অম্ল বা ক্ষারকের বিয়োজন মাত্রা আলফা কিসের ব্যস্তানুপাতিক? ওই অম্ল ক্ষারকের দ্রবণের ঘনমাত্রার বর্গমূল। তো ঘনমাত্রা যদি সি হয় তাহলে ঘনমাত্রার বর্গমূল কি হবে? স্কোয়ার রুট সি। আর ব্যস্তানুপাতিকের কথা বলেছে তাই 1/√c, ঠিক আছে? এইটাই হচ্ছে অসল্টের লঘুকরণ সূত্র। আচ্ছা, আমরা এটাকে গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করতে পারি? দেখো, আমরা ধরে নিলাম যে একটা মৃদু অ্যাসিড HA, ঠিক আছে? এটা একটা মৃদু অ্যাসিড বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য যা এইভাবে বিয়োজিত অবস্থায় থাকে। তো এই অংশ থেকে দুইটা অংশ H+ এবং A- হিসেবে বিয়োজিত অবস্থায় থাকে, সাম্য অবস্থায়। তো জলীয় দ্রবণে ধরে নিলাম এই অ্যাসিডটার প্রাথমিক ঘনমাত্রা সি, ঠিক আছে? আমরা যে মৃদু অ্যাসিডটা নিয়েছি জলীয় দ্রবণে এর প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা কত? সি। এবং সাম্য অবস্থায় এখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়ে চলে যায়। সাম্য অবস্থায় এই অ্যাসিড থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়ে কোথায় চলে যায়? 2 উৎপাদে চলে যায়। আচ্ছা, এখান থেকে আলফা পরিমাণ যদি চলে যায়, এই অ্যাসিড থেকে যদি আলফা পরিমাণ সাম্য অবস্থায় চলে যায় তাহলে সাম্য অবস্থায় এই অ্যাসিডটার কি পরিমাণ থাকবে? এখান থেকে আলফা পরিমাণ চলে যাওয়া মানে এই অ্যাসিড আর থাকবে 1 - আলফা অংশ, ঠিক আছে? সি এর সাথে 1 - আলফা অংশটা অবশিষ্ট থাকবে। এবং এখান থেকে আলফা পরিমাণ কি চলে যাচ্ছে? আলফা পরিমাণ বিয়োজিত হয়ে যাচ্ছে না, তাই বিয়োজনটাকে আমরা একবারে ঘনমাত্রা দিয়েও প্রকাশ করে নিয়েছি, সি সাথে অ্যাটাচ করে দিয়েছি। তুমি যদি এটাকে আলাদাভাবে এরকম ঘনমাত্রা হিসেবে লিখতে চাও যে H+ এর ঘনমাত্রা ইকুয়াল টু আলফা গুণ ঘনমাত্রা সি, এইগুলো আমরা আলাদা না লিখে এখানে ডাইরেক্ট ঘনমাত্রাকে অ্যাটাচ করে দিয়েছি। এখান থেকে আলফা অংশ চলে যাওয়ায় এই যে তোমার সি প্রারম্ভিক ঘনমাত্রা সি মোল HA এই অ্যাসিড থেকে আলফা পরিমাণ অংশ উৎপাদে চলে যাওয়ায় এখানে অবশিষ্ট থাকবে 1 - আলফা, ঠিক আছে? মানে সি এর সাথে 1 - আলফা। ওকে, এই অংশটাই এইচ এর অবিয়োজিত অংশ। এখন আমরা এখানে ভরক্রিয়ার সূত্র অ্যাপ্লাই করব।
তো ভরক্রিয়ার সূত্র অনুসারে এই অ্যাসিডটার বিয়োজন ধ্রুবক বের করব আমরা। তো অ্যাসিডের বিয়োজন ধ্রুবককে সচরাচর কে এ দিয়ে প্রকাশ করা হয়। তো এই কে এ ইকুয়াল টু কী হবে, আমরা জানি যে কোনো সাম্যাবস্থায় ভরক্রিয়ার সূত্র অ্যাপ্লাই করলে কি হয়, উৎপাদের ঘনমাত্রার গুণফল ভাগ বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। উৎপাদ আছে এইচ প্লাস এ মাইনাস, ওদের ঘনমাত্রার গুণফল ভাগ বিক্রিয়কের ঘনমাত্রা, হয়ে গেছে। এটাই হচ্ছে এই অ্যাসিডটার বিয়োজন ধ্রুবকের সূত্র হবে। আচ্ছা, এবার এই এইচ প্লাসের ঘনমাত্রা আমরা কত পেয়েছি সাম্যাবস্থায়, আলফা সি, বসিয়ে দাও আলফা সি। এ মাইনাসের ঘনমাত্রা কত পেয়েছি সাম্যাবস্থায়, আলফা সি, বসিয়ে দাও আলফা সি। এইচ এর ঘনমাত্রা আমরা সাম্যাবস্থায় কত পেয়েছি, সি ইন্টু 1 মাইনাস আলফা, বসিয়ে দাও। ওকে, এই দুইটা গুণ করো, কি হবে, আলফা স্কোয়ার সি স্কোয়ার হতো, বাট এইখানে একটা সি আছে না, তো এইখানে একটা সি আর এইখানে একটা সি, দুইটা আউট হয়ে গেলে অবশিষ্ট থেকে অনলি একটা সি, সে একটা সি এখানে বসেছে, 1 মাইনাস আলফা এখানে দিচ্ছি, ঠিক আছে। ওকে, এখন দেখো এইখানে কোন অংশটা অবশিষ্ট থাকবে। এখানে একটা কথা হচ্ছে যে মৃদু যে অ্যাসিডগুলো আছে, যে অ্যাসিডগুলো দুর্বল, তাদের বিয়োজন মাত্রা এতটাই কম যে সেক্ষেত্রে 1 মাইনাস আলফাকে অন হিসেবেই ধরা যায়, ঠিক আছে। যারা মৃদু অ্যাসিড, আমরা জানি মৃদু অ্যাসিডগুলো জলীয় দ্রবণে খুব অল্প বিয়োজিত হয়, এদের বিয়োজন এতই কম যে এদের বিয়োজন মাত্রা আলফা এর মানকে আমরা কি করি, একেবারে নেগলেক্টেড, মানে খুব কমই ধরতে পারি। তাই আমরা সেক্ষেত্রে 1 মাইনাস আলফাকে অনই ধরে নিতে পারি। হ্যাঁ, এই দুর্বল অ্যাসিডগুলোর আলফা এতটাই কম যে আমরা এটাকে কাউন্টই করি না, 1 মাইনাস আলফার জায়গায় আমরা 1ও ধরে নিতে পারি। তাই দেখো 1 মাইনাস আলফার জায়গায় আমরা এখানে কি নিয়েছি, 1 নিয়েছি, যেটা আর লেখা লাগে না। তাহলে থাকে কি আলফা স্কোয়ার সি। এবার আমরা আলফা স্কোয়ার ইকুয়াল টু এই সিটাকে কে এর সাইডে পাঠাবো, তাহলে ও ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। এবার আলফা রেখে রুটকে ডান পাশে, আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি তো আলফার স্কোয়ার উঠে যাবে আর এইখানে আসবে বর্গমূল চিহ্ন। এখন দেখো এই স্কোয়ার রুটকে কিন্তু কে এও পাচ্ছে, মানে বিয়োজন ধ্রুবক কে এও পাচ্ছে, আবার সিও পাচ্ছে, তাই না। এই জন্য আমরা এটাকে আলাদা করে দিয়েছি, কে এর মাথায় একবার রুট দিয়েছি আর সি এর মাথায় একবার রুট দিয়েছি। তো সি তো 1 বাই আকারে আছে, সেজন্য 1 বাই আকারে লিখেছি। 1-এরকে রুট করলে 1ই হয়, এই জন্য এখানে রুট চিহ্ন দেয়নি। এই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অসল্টের লঘুকরণ সূত্রের গাণিতিক রূপ, এটাই, ঠিক আছে। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন তুমি যদি, এটা কিন্তু অ্যাসিডের ক্ষেত্রে, কারণ এখানে কে এ আছে, কে এর জায়গায় বি থাকলে সেটাকে বলবো ক্ষারের বিয়োজন ধ্রুবক, ঠিক আছে। কে এর নিচে এ থাকলে সাবস্ক্রিপ্ট আকারে সেটা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কে সাবস্ক্রিপ্ট আকারে বি থাকলে ক্ষারের বিয়োজন ধ্রুবক। তো আমরা দেখলাম অসল্টের লঘুকরণ সূত্রের গাণিতিক রূপ, এটা অ্যাসিডের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে ক্ষারের ক্ষেত্রে কি হবে, জাস্ট কে এর জায়গায় চেঞ্জ হয়ে কে বি আসবে, আর কিছুই না। তার মানে আমরা এই দুইটাকে একত্রিত করে কি লিখতে পারি, আলফা ইজ প্রপোর্শনাল, এই যে এটা কে আর এটা কে বি, দুইটাই তো ধ্রুবক, তাই না। তো ধ্রুবককে আমরা যদি না লিখতে চাই তাহলে কি দেবো, একটা সমানুপাতিক চিহ্ন দিব, 1 বাই রুট সি। এইটাই হচ্ছে সেই মেন অসল্টের অ্যাসিড বা ক্ষারক যে কারোর ক্ষেত্রেই অসল্টের লঘুকরণ সূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে। আমরা জাস্ট এই এখানে কনস্ট্যান্ট কে আর এখানে কনস্ট্যান্ট বি, এই দুইটাকে আমরা উঠিয়ে জাস্ট একটা সমানুপাতিক চিহ্ন দিয়েছি। আর এই সমীকরণ অনুসারে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেটা হোক মৃদু অ্যাসিড বা হোক মৃদু ক্ষারক, তার বিয়োজন মাত্রা কি হবে, দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্ত আনুপাতিক হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি তাপমাত্রাকে স্থির রেখে দ্রবণের ঘনমাত্রা বৃদ্ধি বা হ্রাস করো, তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রাও কিন্তু হ্রাস বা বৃদ্ধি পাবে। এটাই আমরা এখান থেকে বুঝতে পারছি যে তুমি যদি এখান থেকে তাপমাত্রাকে স্থির রেখে দ্রবণের ঘনমাত্রা সিকে বৃদ্ধি বা হ্রাস করো, তাহলে বিয়োজন মাত্রাও কিন্তু বৃদ্ধি বা হ্রাস পাবে। তবে তাপমাত্রাকে স্থির রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে। আচ্ছা, এর কি কোনো প্রযোজ্যতা কোথায় কোথায়? এর প্রযোজ্যতা হচ্ছে মৃদু অ্যাসিডের ক্ষেত্রে, মানে অসল্টের লঘুকরণ সূত্র খাটবে শুধুমাত্র মৃদু অ্যাসিড, মৃদু ক্ষারক আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে, ঠিক আছে। দ্রবণকে লঘুকরণের সাথে সাথে এসব পদার্থের বিয়োজন মাত্রা কি হবে, বাড়তে থাকবে। তো এটা মনে রেখো যে অসল্টের লঘুকরণ সূত্র শুধুমাত্র প্রযোজ্য হয় মৃদু অ্যাসিড, মৃদু ক্ষারক আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের ক্ষেত্রে। মৃদু না হয়ে যদি এই অ্যাসিডটা তীব্র হতো, শক্তিশালী হতো বা ক্ষারকটা তীব্র হতো, তাহলে কিন্তু অসল্টের লঘুকরণ সূত্র খাটতো না। অসল্টের লঘুকরণ সূত্র আমাদের সংজ্ঞায় বলে দিয়েছে যেটা শুধুমাত্র প্রযোজ্য কাদের ক্ষেত্রে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যারা আছে, অ্যাসিড ক্ষারক, এদের ক্ষেত্রে, ঠিক আছে। এখন আমাদের সীমাবদ্ধতা দেখতে হবে, মানে অসল্টের লঘুকরণ সূত্র কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখো, অসল্টের লঘুকরণ সূত্রটা আসলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে প্রযোজ্য হলেও যারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য তাদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ব্যর্থ হয়। এর বেশ কিছু কারণ আছে।
যেমন তীব্র তড়িৎ বিশ্লেষ্যগুলো কেন অসল্টের লঘুকরণ সূত্রে ব্যর্থ হয়, এর 5টা পয়েন্ট দেখো। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো যে কোনো ঘনমাত্রায় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, ফলে এদের আর দ্রবণে কোনো অবিয়োজিত অণু থাকে না। যেহেতু অবিয়োজিত অণু নেই, তাহলে তার ক্ষেত্রে লঘুকরণ সূত্রের প্রশ্নই আসে না। ঠিক আছে, লঘুকরণ সূত্র তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে বা তখনই অ্যাপ্লাই হবে যখন অণুটা কিছু পরিমাণ অবিয়োজিত থাকবে, যেমন মৃদু অ্যাসিডের ক্ষেত্রে যেমন হয়। বাট তীব্র তড়িৎ বিশ্লেষ্য যারা, তারা তো দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, তাহলে তো সেখানে অবিয়োজিত অণুই পাওয়া যায় না, তাহলে এখানে লঘুকরণ সূত্র খাটবে কি করে? ঠিক আছে। আচ্ছা, দ্রবণে আয়নের ঘনমাত্রা খুব উচ্চ থাকলে লঘুকরণ সূত্র খাটবে না। দ্রবণে যে আয়নগুলো পাওয়া যায় তাদের ঘনমাত্রা যদি খুব উচ্চ পরিমাণ থাকে, সেক্ষেত্রে অসল্টের লঘুকরণ সূত্র প্রযোজ্য হবে না। তীব্র তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থগুলো আছে, এরা সকল ঘনমাত্রায় আয়নিত হয়ে যায় বলে এদের একটা বিয়োজন ধ্রুবকের মান পাওয়া যায় 1। ঠিক আছে, আয়নের আধান এক্ষেত্রে সাম্য অবস্থার উপর প্রভাব বিস্তার করে ফেলে। এই জন্য ভর ক্রিয়া সূত্রের সাধারণ রূপ যথার্থভাবে ওই সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তীব্র তড়িৎ বিশ্লেষ্য যেহেতু সকল ঘনমাত্রায় আয়নিত হয়ে যায়, তাই এদের বিয়োজন ধ্রুবকের একটা মান পাওয়া যায় 1। সেক্ষেত্রে আয়নের আধান সাম্য অবস্থার উপরে অনেকটা প্রভাব বিস্তার করে ফেলে, তাই এই ধরনের পদার্থগুলো লঘুকরণ সূত্র দিতে পারে না। এছাড়া দ্রবণে যে আয়ন পাওয়া যায় তাদের সঙ্গে কিছু সংখ্যক দ্রাবক অণুও যুক্ত থাকায় তাদের সক্রিয় ভরের পরিবর্তন ঘটে। ঠিক আছে, এই যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এদের দ্রবণে আয়নের সাথে কিছু সংখ্যক কী থাকে, দ্রাবক অণুযুক্ত থাকে, তাই তাদের সক্রিয় ভরের একটা পরিবর্তন ঘটে। এই জন্য এইসব ক্ষেত্রে লঘুকরণ সূত্র প্রযোজ্য হতে পারে না। এছাড়াও আর একটা পয়েন্ট আছে যে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা অনুপাত তাদের বিয়োজনের মাত্রাকে সঠিকভাবে প্রকাশ করে না, কিন্তু লঘুকরণ সূত্রের পরীক্ষায় এর মানটা আলফা এর মান ধরা হয়। আচ্ছা, অনেকে আমার কাছে প্রশ্ন করতে পারে যে এইটাকে কি বলে। দেখো, এটাকে বলে ল্যামডা। এটা হচ্ছে বড় হাতের ল্যামডা। ঠিক আছে, আমি যদি তোমাদের একটু দেখাই যে ল্যামডা বলতে তোমরা এতদিন কাকে চিনতে, ল্যামডা বলতে তোমরা এইরকম একটা রাশিকে চিনতে, তাই না? দেখো, এটাও ল্যামডা। আবার আমি এখন যেটা দেখালাম এটাকেও ল্যামডা বলে। ঠিক আছে, পার্থক্যটা কোথায় জানো? এটাকে স্মল ল্যামডা বলে আর এটাকে ক্যাপিটাল ল্যামডা বলে। এটা ছোট হাতের ল্যামডা আর এটা হচ্ছে বড় হাতের ল্যামডা। আসলে ওই যে আমরা অ্যালফাবেট যেভাবে শিখেছি আর কি। তো আশা করি তোমরা পরিবাহিতার যে একক, এটাকে তোমরা সংকেতটাকে আশা করি প্রকাশ বা বলতে পারবা যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতার অনুপাত ল্যামডা বাই ল্যামডা নট তাদের বিয়োজন মাত্রাকে সঠিকভাবে প্রকাশ করতে পারে না। কিন্তু আমরা দেখেছি লঘুকরণ সূত্রের পরীক্ষায় ল্যামডা বা ল্যামডা নটের মান থেকেই আলফা এর মান মানে বিয়োজন ধ্রুবকের মান ধরা হয়। তো লঘুকরণ সূত্রের পরীক্ষায় যেহেতু তোমার ল্যামডা বাই ল্যামডা নট অর্থাৎ পরিবাহিতা অনুপাতের মান থেকেই বিয়োজন ধ্রুবকের মান ধরা হয়, তাহলে তো এই অংশটা অর্থাৎ পরিবাহিতা ধ্রুবকের মান অবশ্যই প্রয়োজন, তাই না? কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতা অনুপাত কিন্তু তাদের বিয়োজন মাত্রাকে সঠিকভাবে প্রকাশ করে না, তাহলে তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লঘুকরণ সূত্রের ভিতরে প্রযোজ্য হবে না। এটাই স্বাভাবিক বিষয়। এই সব কারণেই মূলত তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো অসল্টের লঘুকরণ সূত্র প্রযোজ্য নয়। এ ধরনের প্রশ্ন আসলেও কিন্তু তোমরা এখন থেকে লিখতে পারবা।